Kaggle.com এর যে 30 দিনের মেশিন লার্নিং প্রোগ্রাম, সেই প্রোগ্রামের 7ম দিনে সবাইকে স্বাগত। তো আজকেও আমরা করব হচ্ছে পাইথন এক্সারসাইজ, মানে আমি লাইভে করব। এই এক্সারসাইজ করার সময় কারোর যদি কোনো প্রশ্ন থাকে সে কমেন্ট করতে পারে, তাহলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি লাইভে যারা আসা শুরু করেছে তারা আমার কথা ঠিক মতো শুনতে পারছে। তো আমি একটু দেখে নিই যে আজকে আসলে কি করতে হবে। আজকের বিষয় হচ্ছে একটাই, ওয়ার্কিং উইথ এক্সটার্নাল লাইব্রেরিজ। বিষয়টা ইন্টারেস্টিং হবে এবং এক্সারসাইজ। তবে পাইথন ইতিমধ্যে যারা পারে তাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, এবং আমার ধারণা আর 2-1 দিন পর থেকেই ওরা মেশিন লার্নিং এর এক্সারসাইজ দেওয়া শুরু করবে। তো আমি যেটা করব, এটা এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিই। এবং যারা এই প্রোগ্রামটা মিস করবে তাদেরও চিন্তার কোনো কারণ নাই, তারা ইউটিউবে পরবর্তী সময়ে এটা দেখতে পারবে। তো আমি শুরু করে দিচ্ছি। কপি এন্ড এডিট। So in this tutorial, you will learn about imports in Python, get some tips for working with unfamiliar libraries and the objects they return, and dig into operator overloading. So imports. So far we have talked about types and functions which are built into the language. But one of the best things about Python, especially if you are a data scientist, is the vast number of high quality custom libraries that have been written for it. মানে পাইথনে অনেক প্রচুর পরিমাণে কাস্টম লাইব্রেরি আছে যেগুলো থেকে আমরা অনেক সুবিধা নিতে পারি। Some of these libraries are in the standard library, meaning you can find them anywhere you run Python. মানে যেটা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে আছে সেটার জন্য আমাদের আলাদা করে কিছু করতে হয় না, পাইথন ইনস্টল থাকলে আমি সেগুলো চালাতে পারি। আদার লাইব্রেরিজ ক্যান বি ইজিলি অ্যাডেড। অন্যান্য লাইব্রেরি যেটা স্ট্যান্ডার্ড লাইব্রেরির অংশ না, সেগুলো কিন্তু খুব সহজে যোগ করা যায়, ইভেন ইফ they aren't always shipped with Python. Either way, we will access this code with imports. তো সেটা যেরকম লাইব্রেরি হোক, পাইথনের সাথেই থাকুক বা পাইথনের বাইরে থাকুক, আমরা সেটা ইম্পোর্ট করতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট কি করছে, ম্যাথ। ইটস এ ম্যাথ, ইট হ্যাজ টাইপ ফরম্যাট টাইপ ম্যাথ। তো এটা আমরা রান করতে দিলাম। প্রথমবার রান করতে একটু সময় লাগে নোটবুকে। বলছে আসসালামু আলাইকুম, মোহাম্মদ আনারুল। ওয়ালাইকুম আসসালাম। তো আমার এটা হয়ে গেছে। ইটস এ ম্যাথ, ইট হ্যাজ টাইপ, ক্লাস মডিউল। ইটস এ ম্যাথ, ইট হ্যাজ টাইপ, এটা টাইপটা কি, টাইপ ম্যাথ যদি আমি করি ইম্পোর্ট, তাহলে এটা হচ্ছে কি একটা মডিউল ক্লাসের। তো ম্যাথ ইজ এ মডিউল। A module is just a collection of variables, a namespace if you like, defined by someone else. We can see all the names in math using the built-in function dir. আমি যদি dir ম্যাথ লিখে এটাকে প্রিন্ট করি, তাহলে কি আসবে, এই যে ম্যাথ লাইব্রেরিতে কি কি আছে, এই যে এখানে একটা বড় দাগ দেখতে পাচ্ছেন, এখানে আসলে পরপর দুইটা আন্ডারস্কোর, ডক, ফাইল, লোডার, নেম, প্যাকেজ, এ কস এইচ, এ সাইন এইচ, মানে গাণিতিক এবং দেখছি জ্যামিতিক, এগুলো ত্রিকোণমিতির জিনিস, সাইন। তারপর সিলিং হচ্ছে কি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের উপরের অংশটা, মানে 3.4 এর সিলিং হচ্ছে 4। তারপরে এরকম ডিগ্রি। তো এখানে সব গাণিতিক ফাংশন টাংশন আছে, যেমন আমাদের খুব সহজ ফাংশন কি এসকিউআরটি একটা আছে, স্কয়ার রুট বের করা, তাই না? ট্যান কি, যে ত্রিকোণমিতির যে ট্যানজেন্ট। তারপর লগ আছে, আর লগ 10 হচ্ছে কি, লগ বেস 10, 10 বেসের 10। ইজ ফাইনাইট, ইজ ইনফাইনাইট, ইজ নাম। তো অনেক ফাংশন, জিসিডি কিন্তু আছে সাথে, যে গ্রেটেস্ট কমন ডিভাইজার। আবার এফ মড, এটা সম্ভবত ফ্লোটিং পয়েন্টের মড। ফ্যাক্টরিয়াল বের করারও ফাংশন আছে, ফ্যাক্টরিয়াল, ফ্লোর। তো প্রচুর জিনিসপত্র আছে ম্যাথে, এগুলো আমাদের তৈরি করে দেওয়া আছে। তো আমরা যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করবো, বাট যে কেউ এগুলা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নাই। আবার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পাই। তো পাই কিন্তু এখানে কিন্তু সবগুলো মেথড না, কিছু কিছু আছে মেথড, আবার কিছু কিছু আছে হচ্ছে কি এই জাস্ট ভেরিয়েবল বা কনস্ট্যান্ট। যেমন we can access these variables using the dot syntax. Some of them refer to the simple values like math.py. তাহলে পাই টু 4 significant digits, তো এটার মানে হচ্ছে দশমিকের পর সে 4 কোড দিবে। ডট ফরম্যাট math.py, এটা যদি আমি করি তাহলে এটা হচ্ছে কত, 3.1
42। তো পাইয়ের মান কিন্তু শেষ হয় না, চলতেই থাকে। আমি যদি দশমিকের পর 40 ঘর পর্যন্ত দিতে চাই তাহলে এরকম। তো এটা আমরা পাইয়ের মান পাবো কোথায়? ম্যাথ ডট পাই। তো এটা থাকার সুবিধা কি, আমি যদি কোনো জ্যামিতির প্রোগ্রাম করি, কেউ যদি ধরি আমরা যে পাই সমান 3.1415,926, মনে করলাম অনেক দূর তো ধরে ফেললাম। তো ধরার পর তো আমি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, এরিয়া সমান পাই ইন্টু আর পাই আর স্কোয়ার, বা পাই আর স্কোয়ার এভাবে লেখা যায়। তো এই ক্ষেত্রে আমি যেভাবে পাই করলাম, এটা করার চেয়ে আমরা যেটা করবো সবসময়, পাইথন যারা করবো, আমরা ইম্পোর্ট ম্যাথ করে নিব। আর এখানে কি করব, ম্যাথ ডট পাই ব্যবহার করবো, কারণ এখানে সেটা দেয়া আছে। এবং প্রফেশনালি প্রোগ্রাম করার সময় সবসময় লাইব্রেরি ব্যবহার করতে পারলেই ভালো, বিশেষ করে যেগুলো বিল্ট ইন লাইব্রেরি আছে। Most of what we will find in this module are functions like math.log. তো এটা তো হচ্ছে একটা ভেরিয়েবল, তাই না, যে পাই, বা এটা আমি কনস্ট্যান্টও বলতে পারি, কারণ পাইয়ের মতো পরিবর্তন হবে না। তো এখানে আরেকটা জিনিস আছে কি, math.log, এটা হচ্ছে লগারিদম বের করার ফাংশন। তো লগ যদি দেখি আমি, 2 to the power 5 হচ্ছে 32, তাই না? তো এটা 32 বেস 2 লগ হচ্ছে 5। Of course, if we don't know what math.log does, we can call help on it, তাই না? আমরা আগেও দেখেছি যে কোনো কিছু যদি আমরা না জানি, তাহলে help math.log। আর অবশ্যই আমরা গুগলও করতে পারি, গুগলে সার্চ করতে পারি পাইথন ম্যাথ, ওখানে গিয়ে আরো উদাহরণ সহ দেখতে পারবো আমরা। তো এটা আমরা আগে দেখেছি যে লগ কি, রিটার্ন দ্য লগারিদম অফ এক্স টু দ্য গিভেন বেজ। আর যদি কোনো বেজ আমি না দিই, তাহলে এই ডিফল্ট বেজ হবে হচ্ছে ই। হ্যাঁ, তো ইফ দ্য বেজ নট স্পেসিফাইড, রিটার্নস দ্য ন্যাচারাল লগারিদম অফ এক্স। তো দেখি কারোর কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এখানে উই ক্যান অলসো কল হেল্প অন দ্য মডিউল ইটসেলফ। যে ম্যাথ মডিউলে যদি আমি হেল্প কল করি, তাহলে কি, মডিউলের নাম হচ্ছে ম্যাথ ডেসক্রিপশন। দিস মডিউল প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ম্যাথমেটিক্যাল ফাংশনস ডিফাইন্ড বাই দ্য সি স্ট্যান্ডার্ড। তো এগুলি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নাই? তো আমরা মডিউল যে সবসময় ইম্পোর্ট ম্যাথ করতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখতে পারি যে আমরা বারবার ম্যাথ ডট পাই লিখতে চাই না, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে সংক্ষেপে অনেকে যেটা করে যে ইম্পোর্ট ম্যাথ এস এমটি। এরপর ইম্পোর্ট ম্যাথ এস এমটি মানে হচ্ছে আমি বলতেছি যে ম্যাথকে ইম্পোর্ট করো, কিন্তু এই প্রোগ্রামকে বলো যেটার নাম হচ্ছে এমটি। এমটি আর কি, এমটি না, এমটি মানে হচ্ছে ফাঁকা, আর এটা হচ্ছে এমটি। তো এমটি ডট পাই দিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে পাই এর মান চলে আসছে। তারপর আমি যদি এমটি ডট এসকিউআরটি 25 লিখি, এটা হচ্ছে 5.0। তো অনেকে এইভাবে করে, এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। আরেকটাও আছে, এটা মনে দেখাবে অবশ্যই, যে আরেকটা হচ্ছে যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট অল। এই ক্ষেত্রে এসকিউআরটি আমি সরাসরি ব্যবহার করতে পারি, যেমন 25। অথবা আমি যদি বলি শুধু পাই। তো যারা একটু অলস মানুষ, বেশিরভাগ মানুষই অলস, তারা মনে করবে এভাবে করলে তো ভালো, আমার আর কষ্ট করে আমি যদি একাধিকবার ম্যাথ ব্যবহার করি, তাই মানে ম্যাথের অনেক ফাংশন ব্যবহার করি, আমার বারবার লেখা লাগবে না, তাই না, যে আমি শুধু পাই লিখবো চলে আসবে। কিন্তু বিষয়টা একটু কনফিউজিং, কারণ এরকম হলে হঠাৎ করে কেউ যদি কোডটা পড়তে যাচ্ছে এই পাইটা কি জিনিস, তার খেয়াল নাও থাকতে পারে। অথবা যদি একাধিক মডিউলে একই নামে ফাংশন থাকে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য একটু কষ্ট করে হলেও ওই পুরা এটা ব্যবহার করা ভালো। পুরা এটা ব্যবহার করতে না চাইলে ওরা যেভাবে দেখাইছে এভাবে করলে হয়। যদিও এখন ফ্রম ম্যাথ ইম্পোর্ট অল করলে হয়। আবার আরেকটা আছে যে আমি শুধু একটা ফাংশন যদি ব্যবহার করতে চাই, ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি, শুধু এটা ইম্পোর্ট করো, অথবা ইম্পোর্ট এসকিউআরটি পাই। যদি আমি আরেকটা করতে চাই ইম্পোর্ট ফ্লোর, তো এইভাবে কিন্তু ইম্পোর্ট করা যায়। এক্ষেত্রে আমরা সরাসরি এই ফাংশন গুলো ব্যবহার করতে পারবো। কিন্তু একটু আগে যেটা বললাম যে এটা একটা ভালো পদ্ধতি, আর আমি যদি এই শুধু ইম্পোর্ট ম্যাথ লিখি সেটাও ভালো পদ্ধতি। তো এই যে এটা দেখালো যে ইম্পোর্ট ম্যাথ এমটি সমান ম্যাথ, তারপর আমি ইয়ে করতে পারবো এই যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট, এটা হচ্ছে অল এর জায়গায় হচ্ছে স্টার চিহ্ন বসে, তাহলে আমি যে পাই লগ এগুলা সরাসরি ব্যবহার করতে পারবো। এইখানে একটা ভেজাল আছে, তাই না?
ফ্রম ম্যাথ ইম্পোর্ট অল, ফ্রম নামপাই ইম্পোর্ট অল, তারপর আমি দিলাম চালাইয়া, তারপর রিটার্ন অ্যারেস মাস্ট বি অফ অ্যারে টাইপ। এটা কি, এটা তো আমি বুঝলাম না, তাই না? কারণ একটু আগে তো আমি এটা করলাম, তো এখানে আসলো, কিন্তু ফ্রম নামপাই ইম্পোর্ট অল করলাম, তার মানে হচ্ছে যে ম্যাথ থেকে যে আমি ইম্পোর্ট অল করছি, নামপাই থেকে যে ইম্পোর্ট অল করছি, তো এখানে নামের মধ্যে একটু মিল হয়ে গেছে, কারণ নাম পাইতে বোধ এই ফাংশন গুলো আছে। তো আমরা এখানে পড়ি ইম্পোর্ট অল makes all the modules variable directly accessible to you without any dotted prefix. Bad news হচ্ছে কি, some purists might grumble at you for doing this. Worse, they kind of have a point. মানে কেন এটা একটু আগে আমি বললাম যে এই আমি এটা পছন্দ করতেছি না যে কেউ এইভাবে করুক, তো এটাতে কি হয়েছে? What has happened? It worked before, একটু আগে কাজ করছে। This kind of star imports can occasionally lead to weird, difficult to debug situations. মানে অদ্ভুত এবং ডিফিকাল্ট টু ডিবাগ, তাই না? কারণ পায়ের মান প্রিন্ট করছি আমরা ভালো মানুষের মতো, তো কোথায় পায়ের মান প্রিন্ট হবে, লগ হবে, না হয়ে আসলো একটা এরর। Problem in this case is that math and numpy modules both have functions called log. হ্যাঁ, দুজনেরই কিন্তু log functions, but they have different semantics. Because we import from numpy second, its log overwrites the log variable we imported from math. যেহেতু আমরা এটা পরে ইম্পোর্ট করছি, তো এটার লগটা হচ্ছে এটাতে চলে আসছে, তো এই জন্য সমস্যা হয়ে গেছে। তো এ গুড কম্প্রোমাইজ ইজ টু ইম্পোর্ট অনলি স্পেসিফিক থিংস উইল নিড ফ্রম ইচ মডিউল। তো একটা ভালো উপায় হইতে পারে এরকম করা, একটু আগে যেটা বললাম যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট লগ পাই, মানে ম্যাথ থেকে তুমি এই দুটি ইম্পোর্ট করো, আর পাইথনকে আমরা বলতেছি আর নামপাই থেকে শুধু এইটা ইম্পোর্ট করো, কারণ আমাদের এইটাই দরকার। তাহলে আমি করতে পারি সরাসরি লগ ব্যবহার করতে পাই, লগ ব্যবহার করতে পারি, পাই ব্যবহার করতে পারি, অ্যাজ এর ব্যবহার করতে পারি, কিন্তু তার চেয়ে ভালো উপায় হচ্ছে মডিউলের নামটা সহ দিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে আসলে কি করতেছি। আরেকটা এখন আমরা দেখি সাব মডিউল। সাব মডিউল কি জিনিস? We have seen that modules contain variables which can refer to functions or values. Something to be aware of is that they can also have variables referring to other modules. যেমন আমি কি একটা দেখলাম যে ইম্পোর্ট নামপাই, নামপাই ডট র্যান্ডম ইজ এ টাইপ নামপাই ডট র্যান্ডম, ইট কন্টেইনস নেমস সাচ এস dir নামপাই র্যান্ডম 15। এটা কি জিনিস, আমরা রান করে একটু দেখি। নামপাই ডট র্যান্ডম ইজ এ ক্লাস মডিউল, মানে নামপাই এর যে ডট র্যান্ডম এটা ইটসেলফ হচ্ছে একটা মডিউল। ইট কন্টেইনস নামপাই ডট র্যান্ডম, এটার মধ্যে আবার কি আছে, সিড, সেট স্টেট, মানে যে র্যান্ডম নাম্বার নিয়ে যেসব কাজকর্ম আর কি, তো সেগুলা। So if we import numpys above, then calling a function in the random submodule will require 2 dots. তাহলে র্যান্ডমে কি আছে, র্যান্ডিন্ট বলে একটা জিনিস আছে, এটা তো আমরা এমনিতেও জানি, তাই না? আমরা শুধু ইম্পোর্ট র্যান্ডম করি, ইম্পোর্ট র্যান্ডম, র্যান্ডম ডট র্যান্ড RANDINT। এখানে আমি যদি স্টার্ট বলি 10 এন্ড বলি 20, 10 থেকে 20 এর মধ্যে র্যান্ডম নাম্বার দেখাবে, ঠিক আছে? 17 দেখাইলো, 19। তো এখন আমি যদি এটা নামপাই থেকে নামপাই ইম্পোর্ট করি এবং নামপাই ডট র্যান্ডম করি, তাহলে এটা র্যান্ডিন ব্যবহার করতে গেলে অবশ্যই নামপাই ডট র্যান্ডম ডট র্যান্ডিন ব্যবহার করতে হবে। তো এখানে আবার কি, এই এটা একটা অ্যারে রিটার্ন করলো, মোট কয়টা, এই লো হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে 10টা সংখ্যা রিটার্ন করছে। So after 6 lessons, you are a pro with ints, floats, bools, lists, strings, and dicts, right? Even if that were true, it doesn't end here. As you work with various libraries for specialized tasks, you'll find that they define their own types, which you will have to learn to work with. For example, if you work with the graphing library matplotlib, you will be coming into contact with objects it defines, which represent subplots, figure, tick marks, and annotations. তা আমরা বলতে পারি, আমরা তো এই গত কয়েকটা লেসনে যেগুলো দেখছি, একেবারে আমরা লিস্ট পারি, স্ট্রিং, ডিক, টাপল, ডিক মানে ডিকশনারি, তারপর বলি অ্যান্ড ফ্লোট। তো ওরা বলছে যে এতটুক জেনে যদি আমরা মনে করি আমরা সব শিখে ফেলছি, বিষয়টা সেরকম না। আমরা যখন নতুন নতুন লাইব্রেরি ব্যবহার করব, দেখবো যে সেগুলা তাদের নিজস্ব বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, যেমন ম্যাটপ্লটলিব যেটা হচ্ছে গ্রাফিং লাইব্রেরি, মানে এটা দিয়ে বিভিন্ন গ্রাফ, চার্ট এগুলো আঁকা যায়। তো এটা আঁকার জন্য তখন আমাদের বিভিন্ন টাইপের অবজেক্ট লাগবে, কি যেমন সাবপ্লটস, ফিগার, স্টিক মার্কস, অ্যানোটেশনস এগুলো লাগবে। আবার প্যান্ডাস যেটা আমরা দেখবো ডেটা অ্যানালাইসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পাইথন লাইব্রেরি, ওইটাতে আমাদের লাগে হচ্ছে ডেটা ফ্রেম এবং সিরিজ। In this section, I want to share with you a quick survival guide for working with strange types.
তো এই যে সবসময় তো আমরা যতই প্রোগ্রামিং শিখবো, বিভিন্ন নতুন নতুন সেক্টরে কাজ করব, তো আমাদের কাছে সবসময় নতুন নতুন টাইপ আসতে থাকবে। তো ওরা এখন কিছু টিপস দিবে, তো কি টিপস দিবে দেখা যাক। দেখার আগে দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো কোশ্চেন করলে কি হেল্প করতে পারবেন? হ্যাঁ, কোশ্চেন করলে এখানে আমি যদি রিলেভেন্ট কোশ্চেন হয় সেটা চেষ্টা করতে পারি সংক্ষেপে বলার। সো পাইয়ের ভ্যালু পাইথনে কত পর্যন্ত বের করা যাবে, কত পর্যন্ত বের করা যাবে এটা আমি জানি না, এটা ডকুমেন্টেশনে দেখতে হবে যে কত পর্যন্ত। তা আমি তো একটু আগে 40 দিয়ে দেখলাম, 40 ঘর যায়, 100 দিয়েও দেখতে পারো, যাওয়া উচিত 100 করো। এর জন্য কি পাইথন জানতে হবে? কিসের জন্য পাইথন জানতে হবে? তোমার প্রশ্ন বুঝি নাই ফয়সাল আহমেদের প্রশ্ন আমি বুঝি নাই। সুজন ভাইয়ের কি পাইথনের বিষয়গুলো বুঝতেছি, বাট ইংলিশে যে লজিক গুলা দিয়া থাকে সেইগুলো ভালো বুঝি না। এই ক্ষেত্রে কি আমার করণীয় কি? তো ইংলিশ পড়ার সময় যে শব্দের অর্থ বুঝবো না সেই শব্দের অর্থ ডিকশনারিতে দেখবা। সবচেয়ে ভালো হয় ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখতে পারলে, তাহলে ওই সেন্টেন্সের মানে বুঝবা। তো মাঝে মাঝে আমি বুঝি না, সুতরাং এটা শুধু তোমার সমস্যা না, আমারও সমস্যা। তো আমি যখন বুঝি না তখন আমি সাধারণত ডিকশনারি দেখি আর কি। 3 টুলস ফর আন্ডারস্ট্যান্ডিং স্ট্রেঞ্জ অবজেক্টস। প্রথম হচ্ছে টাইপ। আচ্ছা পড়ি আমি। ইন দ্য সেল above we saw that calling a numpy function gave us an array. তো অ্যারে দিছে তাই না? পাইথনে তো কখনো আমরা অ্যারে নিয়ে কাজ করি নাই। তোমরা যারা সি তে প্রোগ্রামিং করছো তোমরা জানো অ্যারে কি জিনিস, কিন্তু পাইথন তো যারা করে নতুন তারা লিস্ট টাপল এসবই করে। তো অ্যারেতে পাইথন ডিফল্ট থাকে না। তো we have never seen anything like this before, not in this course anyways, but don't panic. We have 3 familiar built-in functions to help with us. Type. ধরো আমি যদি কখনো না চিনি তখন আমি বলবো কি টাইপ। টাইপ দিয়ে কল করলে একটু বুঝবো যে এটা আসলে কি টাইপের, তখন আমি বুঝলাম এটা হচ্ছে নামপাই ডট এনডি অ্যারে। তাহলে আমি টাইপ আমি ব্যবহার করতে পারি অচেনা অপরিচিত কিছুর জন্য, তখন বোঝার জন্য সেটা কি টাইপের অবজেক্ট। এবং পাইথন কিন্তু সবকিছুই অবজেক্ট, এমনকি একটা ইন্টিজার ভেরিয়েবল সেটাও একটা অবজেক্ট। তারপরে আমি কি করতে পারি, প্রিন্ট ডিআইআর রোলস, যে রোলস এর সাথে কি কি মেথড প্রপার্টি এগুলো আছে এটা যদি আমি জানতে চাই তাহলে প্রিন্ট ডিআইআর রোলস করলে আমি দেখতে পারবো। এবং এখানে যে আন্ডারস্কোর দিয়ে যেগুলো, এইগুলো আমার এগুলোর দিকে এত মনোযোগ দেওয়ার দরকার নাই, কিন্তু আমি যদি পরের গুলো দেখি যে এখান থেকে আমি দেখতে পারতেছি যে অ্যারে যে নামপাই এর যে অ্যারে একটা, তার কিন্তু প্রচুর মেথড আছে। এবং প্রথমে আমি নাম দেখে বোঝার চেষ্টা করতে পারি যেটা কি কাজ করে। if i want to if I want the average role, the mean method looks promising. হ্যাঁ মানে আমার দরকার হচ্ছে অ্যাভারেজ। তো আমরা জানি যে অ্যাভারেজ যেটা আমরা এটাকে একটু গাণিতিক ভাষায় বা পরিসংখ্যানের ভাষায় বললে এটাকে বলা হচ্ছে মিন, MEAN, মিন। তো এটা মিন মানে কিন্তু আমরা বলি না সে খুব মিন, তো এটা আবার অন্য জিনিস মিন করে নাকি। তো রোলস ডট মিন এটা 3.6, এটা হচ্ছে অ্যাভারেজ আসলে। আবার রোলস ডট টু লিস্ট, মেবি আই জাস্ট ওয়ান্ট টু টার্ন দ্য অ্যারে ইনটু এ লিস্ট। তো এখানে যেহেতু টু লিস্ট আছে তো এটা করতে পারি টু লিস্ট। এটা লিস্ট একটা পাইথনের যে লিস্ট সেই লিস্টে রূপান্তর হইলো। আবার যে সাম, এটা দিয়ে কি করবে, নিশ্চয়ই সে রোলস এর যতগুলা জিনিস আছে সবগুলোর সাম বানায় ফেলবে তাই না। তো এরকম যেগুলো পরিচিত নাম দেখে বোঝার চেষ্টা করবো, আর নইলে ওই যে টাইপ লিখে ইয়ে করবো, অথবা হেল্প লিখে তুমি দেখতে পারো যে হেল্প টু টেল ইভেল, মানে আচ্ছা যেমন রাইভেল, এটা কি জিনিস সেটা কিন্তু আমি বুঝতেছি না, নাম দেখে লিস্ট আমার মাথায় ঢুকতেছে না। তো দেখি এটা কি বলে, যে আমি হেল্প লিখে এটার ভিতরে এটা দিয়ে দিতে পারবো। এই এখানে বলে কি মেথড অফ নামপাই ইনস্ট্যান্স রিটার্ন এ ফ্ল্যাটেন্ড অ্যারে, রেফার টু নামপাই টু ফর ফুল ডকুমেন্টেশন। তো আমি কি বুঝতে পারতেছি যে এটা একটা ফ্ল্যাটেন্ড অ্যারে রিটার্ন করে। আবার এটা কি জিনিস রোলস অর ওকে, জাস্ট টেল মি এভরিথিং দেয়ার ইজ টু নো অ্যাবাউট নামপাই এন্ড ডিআরএ। তো এটা যদি আমি হেল্প রোলস বলি তখন সে একটা বিশাল জিনিস প্রিন্ট করবে। তো এটা পড়লে যে কি an array object representations a multi-dimensional homogeneous array of fixed size items. homogeneous মানে হচ্ছে একই রকম জিনিসপত্র থাকবে আর কি, আর heterogeneous মানে হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র থাকবে, আর মাল্টি ডাইমেনশনাল মানে একাধিক ডাইমেনশন। তো এইভাবে আমরা আসলে নতুন জিনিসপত্র অপরিচিত জিনিসের সঙ্গে দ্রুত পরিচয় হতে পারি। আর এই তিনটা জিনিস যে শিখাইলো, এই তিনটা জিনিসের বাইরে আরেকটা বুদ্ধি আমার আছে, সেটা হচ্ছে কি গুগল করা, গুগলে সার্চ করা। বিশেষ করে পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন যেটা, সেটা খুবই কাজের একটা জিনিস। তো যাই হোক এইটা ওরা দেখাইলো, এখন আমি এটা মুছে দিই।
এবার হচ্ছে অপারেটর ওভারলোডিং। হোয়াটস দ্য ভ্যালু অফ দ্য বিলো এক্সপ্রেশন? এটার কি ভ্যালু হইতে পারে? এটা তো বলবে যে ইনকম্প্যাটিবল বা কিছু একটা এরর দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে একটা লিস্ট, এটা হচ্ছে একটা ইন্টিজার। তো আমি যদি যোগ করি, সে টাইপ এরর ক্যান অনলি কনক্যাটেনেট লিস্ট টু লিস্ট। হোয়াট এ সিলি কোশ্চেন, অফ কোর্স ইটস অ্যান এরর, বাট হোয়াট অ্যাবাউট রোলস প্লাস 10? রোলস কি জানি ছিল, অ্যারে ছিল, তাই না? রোলস প্লাস 10 দেখো ও যেটা করছে, এই রোলস কিন্তু একটা অ্যারে নাম পায়, তার সঙ্গে যদি আমি এরকম 10 যোগ করি, এটার বোধহয় স্কেলার বলে। তো এই যাই হোক, এই রোলস এর প্রত্যেকটা আইটেমের সঙ্গে সে কি করতেছে, 10 যোগ করে দিচ্ছে। 1 3 4 2 এগুলোর বদলে আমরা দিতেছি 11 13 14 12। We might think that Python strictly polices how pieces of its core syntax behave as plus, less than, in, or square brackets for indexing and slicing, but in fact it takes a very hands-off approach. When you define a new type, you can choose how addition works for it, or what it means for an object of that type to be equal to something else. এটার মানে হচ্ছে যে রোলস তো পাইথনের বাই ডিফল্ট কোনো টাইপ না, তাই না? আমি যখন যারা নাম পাই লাইব্রেরি তৈরি করছে, ওরা এই নতুন টাইপটা তৈরি করছে। তো আমরা যখন একটা নতুন টাইপ তৈরি করবো, আমরা নিজেরাও করতে পারি, নতুন একটা ক্লাসে বা একটা মডিউলে নতুন জিনিসপত্র তৈরি করতে পারি। তখন আমরা বলে দিতে পারি যে চাইলে এই অপারেটরটা কি মিন করবে। যে নাম পাই যে বানাইছে, সে এখানে বলছে নাম পাইয়ের এই অ্যারে যে বানাইছে, যে এই নাম পাইয়ের ক্ষেত্রে এই প্লাস এর পর যদি কোনো একটা ইন্টিজার দেওয়া হয়, তাহলে সেটা মিন করবে যে এটার মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলোর সাথে তুমি 10 যোগ করো। তো এখানে তো যোগ অপারেটর, এই অপারেটরটা তাহলে এখানে অন্যভাবে ব্যবহার করা হলো। তো এই জিনিসটার নামই হচ্ছে অপারেটর ওভারলোডিং। তো অনেক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা আছে, তো পাইথনেও সেটা আছে, আমরা উদাহরণ দেখলাম। তো হিয়ার আর আ ফিউ মোর এক্সাম্পলস অফ হাউ আচ্ছা, এই লাইনটা বলা হয় না। দ্য ডিজাইনার্স অফ লিস্ট ডিসাইডেড দ্যাট অ্যাডিং দেম টু নাম্বারস ওয়াজন্ট অ্যালাউড। মানে যে বা যিনি পাইথনের যে লিস্ট ডিজাইন করছেন, তো উনি বলছে যে না, এটা অ্যালাউড না, সে ডিসাইড করছে। কিন্তু যে নামপাই ডিজাইন করছে তারা অন্যভাবে ভাবছে, তারা হচ্ছে না, আমি যোগ করতে দিব। তো ওরা এই জন্য প্লাস অপারেটরটাকে ওভারলোড করছে। সেখানে আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এখানে কি রোলস তো হচ্ছে কি একটা এই অ্যারে, এটা কি লেস দেন ইকুয়াল টু 3 এট হুইচ ইন্ডিসেস আর দ্য, এটার মানেটা কি? at which indices are the dices less than or equal to 3? তো এইখানে যদি দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারে, এবং এটার মধ্যে কেবলমাত্র বুলিয়ান ভ্যালু ট্রু ফলস। যে মানে হচ্ছে যে যেসব ভ্যালু গুলা অ্যারের লেস দেন 3, সেগুলার জায়গায় আসবে ট্রু, আর যেগুলা লেস দেন 3 না, সরি লেস দেন এবং ইকুয়াল টু 3 না, মানে 3 এর চেয়ে বড়, সেগুলো আসবে ফলস। তো তোমাদের মনে হইতে পারে যেটা তো খুবই একটা অদ্ভুত জিনিস, এটা করার কি প্রয়োজনীয়তা? তোমরা যারা ডেটা অ্যানালিসিস যখন করবা, তখন দেখবা যে এইরকম অপারেটর ডিরেক্ট ব্যবহার করার খুবই ফায়দা, খুবই সুবিধা, এবং এই কারণে নামপাইটা খুবই জনপ্রিয়। আর যে প্যান্ডাস আছে পাইথনের, নামপাইয়ের উপর ভিত্তি করে এই তৈরি, এটা আরো সহজে ব্যবহার করা যায়। তো এটা একটা জিনিস, এখানেও কিন্তু একটা অপারেটর ওভারলোড করছে, তাই না? লেস দেন ইকুয়াল টু অপারেটরটাকে ওভারলোড করা হয়েছে। কারণ নর্মালি আমি যদি একটা লিস্ট হইতো এবং আমি বলতাম লিস্টে এটা কি লেস দেন ইকুয়াল টু 3, অথবা এখানে যদি একটা স্ট্রিং হইতো, তখন কিন্তু একটা এরর দিয়ে দিত। এখন আসো, আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্ট হচ্ছে একটা লিস্ট, এটার মধ্যে দুইটা আইটেম আছে। প্রথম আইটেম হচ্ছে 1 2 3 একটা লিস্ট, পরের আইটেম হচ্ছে 2 4 6 একটা লিস্ট। এখন ক্রিয়েট এ 2 ডাইমেনশনাল অ্যারে। এই লিস্ট থেকে আমি অ্যারেতে কনভার্ট করতে পারি, বা নামপাইয়ের যে অ্যারে, কি নামপাই ডট অ্যাজ অ্যারে এক্স লিস্ট। তাহলে এক্স লিস্ট কি জিনিস আসবে, পরে এক্সটা কি আসবে, এক্স লিস্ট হচ্ছে পাইথনের লিস্ট, আর এক্স হচ্ছে নামপাইয়ের অ্যারে। আমরা দেখতে পাচ্ছি এক্স লিস্ট প্রিন্ট হলো কি এরকম লিস্ট, আর এখানে কি আসলো, এটাকে 2 ডাইমেনশনাল অ্যারে আসলো। গেট দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য সেকেন্ড রো অফ আওয়ার নামপাই অ্যারে। সেকেন্ড রো এর লাস্ট এলিমেন্ট, প্রথম রোটা কি, প্রথম রো তো ইন্ডেক্স 0, সেকেন্ড রো এর ইন্ডেক্স কত, 1, আর এটা লাস্ট এলিমেন্ট হবে কত, -1। এবং এটা হচ্ছে কমা কমা দিয়ে এভাবে অ্যাক্সেস করা যায় যে এত এই রো এর এই কলামটা। তো এটার মান কত, এটার মান হচ্ছে 6। আবার আমি যদি -1 না দিয়ে আমি যদি জানি 0 1 2, তাহলে 6 আসবে। তো get the last element of the second sublist of our nested list. এক্স লিস্টের বেলায় যদি আমরা করি, লিস্টের বেলায় কিন্তু এইভাবে করা যায় না, ঠিক আছে? কারণ লিস্ট ইন্ডিসেস মাস্ট বি ইন্টিজার্স অর স্লাইসেস, নট টাপল। কারণ এই যে আমি যেটা লিখছি এই জিনিসটা কি, এর একটা টাপল, এই যে এটা একটা টাপল। তো লিস্টের ইন্ডেক্স কখনো
টাপল হইতে পারবে না, এটা ইন্টিজার হইতে হবে। তাহলে এটা যদি আমি পাইতে যাই, আমি এটা এইভাবে লিখবো পাইথনের লিস্ট এটা, আর এটা হচ্ছে নামপাই অ্যারে। তো যেটা ডেটা সায়েন্টিস্ট হবে বা ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং নিয়ে কাজ করবে, তাদের কিন্তু এই জিনিসগুলো জানা জরুরি। আবার এই সঙ্গে তার পাইথনের যে লিস্টের সঙ্গে পার্থক্য কি সেটাও জানা জরুরি। তারপর এইখানে আবার একটা মজার জিনিস, যে হোয়েন ডাজ 1 + 1 নট ইকুয়াল টু 2, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আমি একটু দেখে নিই কারো কোনো কমেন্ট আছে কিনা। আগের ভিডিও নিয়ে 1 মিনিটের সামারি দেন। 1 মিনিট সামারি দেওয়ার কিছু নাই, তোমরা আমার ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখে নিও। তুমি এটা, মোহাম্মদ আনসারুল বলছে যে আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট করতেছি, জ্যাঙ্গো প্রজেক্ট বিষয়ে একটা কোশ্চেন করতে চাইছি, যদি হেল্প করতে চাই। না, আমি তো জ্যাঙ্গো পারি না, আমি অনেক বছর আগে জ্যাঙ্গো করছিলাম, এখন পুরোপুরি ভুলে গেছি। আরেকজন বলছে যে পাইথন বই, যে আমার যে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার 4th পার্ট কবে আমরা পাবো, তা আশা করি এই বছরই তোমরা পাবা, দেখা যাক। এখন আসো যে এটা কি জিনিস। Things can get weirder than this. You may have heard of TensorFlow. Python TensorFlow কি জিনিস? A Python library popularly used for deep learning. It makes extensive use of operator overloading. এখানে প্রচুর অপারেটর ওভারলোডিং করা হয়, যেমন import TensorFlow as TF, তো সংক্ষেপে TF দিয়ে করছে, যাতে আমি এটার ফাংশন গুলা বা ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য TensorFlow ডট না লিখে TF ডট লিখলেই হয়। যেমন create two constants each with value 1. এ হচ্ছে কি TF ডট কনস্ট্যান্ট 1, বি হচ্ছে কি এটা TF ডট কনস্ট্যান্ট 1। তো এটা যোগ করলাম, দেখি যোগ করে কি আসে। TF ডট এ আর এ প্লাস বি হচ্ছে কি TF ডট টেন্সর শেপ হচ্ছে এরকম খালি, ডি টাইপ হচ্ছে ইন্টিজার, নামপাই হচ্ছে 2। a প্লাস বি ইজন্ট 2, ইট ইজ, এটা কি জিনিস? এটাকে টেনসরফ্লোর অফিসিয়াল ডকুমেন্টেশন দিয়ে কোড দিছে যে a symbolic handle to one of the outputs of an operation. It does not hold the values of that operation's output, but instead provides a means of computing those values in TensorFlow tf.session. তো এটা কি জিনিস? একটা অপারেশনের যে আউটপুট, এটার একটা সিম্বলিক হ্যান্ডেল, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অপারেশনের আউটপুটের ভ্যালুটা সে হোল্ড করবে না, কিন্তু provides a means of computing those values in a TensorFlow tf.session. কিন্তু সে একটা উপায় বলে দিবে যে কিভাবে এই ভ্যালুটা পাইতে হয়, কিভাবে কম্পিউট করে পাইতে হয়। যে কি কথাটার মানে, আমি আমার ধারণা, মানে আমি যাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি বেশিরভাগই নতুন, এবং আমিও এই বিষয়ে যে খুব একটা ক্লিয়ার সেই রকম না, তাতে আমাদের চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমরা পড়ে যাই। It's important just to be aware of the fact that this sort of thing is possible, and that libraries will often use operator overloading in non-obvious or magical seeming ways. Understanding how Python's operator work when applied to ints, strings, and lists is no guarantee that you will be able to immediately understand what they do when applied to TensorFlow Tensor or NumPy NDArray or Pandas data frame. তো আমি যদি জানি যে আমাদের যে পাইথনের বেসিক ডেটা টাইপ গুলো এবং যে বেসিক ডেটা স্ট্রাকচার গুলো আছে, যে লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এখানে যে বেসিক অপারেটর গুলা যেভাবে কাজ করে, তার মানে এই না যে আমরা যখন অন্য লাইব্রেরি নিয়ে কাজ করব অপারেটর গুলা একইভাবে কাজ করবে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা যখন এই মেশিন লার্নিং এর কাজ করার সময় টেনসরফ্লো ব্যবহার করব বা নামপাই ব্যবহার করব বা প্যান্ডার ডেটা ফ্রেম ব্যবহার করব, তখন আমরা অনেক সময় একটু অবাক হয়ে যাবো যে আর কি হচ্ছে। Once you have had a little taste of data frame নিয়ে একটু কাজ করলে দেখা যাবে কি, ফর এক্সাম্পল, an expression like the one below starts to look appealingly intuitive. যেমন এটা তোমরা যারা আগে কখনো ডেটা ফ্রেম নিয়ে কাজ করো নাই, তাদের কাছে দেখে অদ্ভুত লাগতেছে। এখানে কমেন্টটা কি, get the rows with population over 1 million in South America. তো ডেটা ফ্রেমে রো থাকে, তো এই রো গুলার মধ্যে get the rows with population over 1 million দক্ষিণ আমেরিকা মহাদেশের যেসব রোতে পপুলেশন 1 মিলিয়নের বেশি সেগুলা দাও। তাইলে আমি যেটা করি, ডেটা ফ্রেমের এখানে দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি যে আবার একটা প্যারেনথেসিস দিয়ে যে ডিএফ পপুলেশন গ্রেটার দেন 10⁶, আবার এবং এখানে দেখো একটা এম্পারসেন্ট সাইন, ডিএফ এর কন্টিনেন্টে কি সাউথ আমেরিকার সমান।
তাহলে কিন্তু বাট হোয়াই ডাজ ইট ওয়ার্ক? দ্য এক্সাম্পল অ্যাবাভ ফিচার্স লাইক 5 different overloaded operators, যেখানে 5টা different overloaded operator আছে. What's each of those operations doing? It can help to know the answer when things start going wrong. এখন curious how it all works. Have you ever called help or dir on an object and wondered what the heck all those names and the double underscore were? যেমন লিস্ট, তাই না? যে আমরা তো লিস্ট ব্যবহার করছি, কিন্তু লিস্টের যদি আমরা ডিএআর ব্যবহার করি, লিস্টের আসলে কি কি বিষয় আছে আমরা দেখতেছি। লিস্টে যে আছে অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, সর্ট, এই মেথড গুলো আছে। আবার এখানে কিন্তু আবার ডবল আন্ডারস্কোরেরও বিভিন্ন জিনিসপত্র আছে। This turns out to be directly related to operator overloading. When Python programmers want to define how operators behave on their types, they do so by implementing methods with special names beginning and ending with 2 underscores, such as lt হচ্ছে কি সম্ভবত less than, to set attribute or contains. Generally, names that follow this double underscore format have a special meaning to Python. So for example, the expression x in 1 2 3 is actually called the list method contains behind the scenes. মানে আমি যখন একটা জিনিস এক্স একটা লিস্টে আছে কিনা সেটা তো আমরা দেখেছি, তাই না? আমরা ইন অপারেটর ব্যবহার করতে পারি এক্স ইন এই লিস্টের মধ্যে, সে ট্রু বলবে অথবা ফলস বলবে। কিন্তু আসলে ভিতরে কি হয়, যে একটা লিস্টে যে কন্টেইনস মেথড আছে সেটাকে কল করা হয়। ইটস ইকুইভ্যালেন্ট টু 1 2 3 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর কন্টেইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর এক্স। এই দুটো জিনিস কিন্তু একই জিনিস, কিন্তু হ্যাঁ, আমার কম্পিউটার ক্র্যাশ করছিল, রিস্টার্ট নিছি। তো আশা করছি আমি আবার লাইভে ফেরত আসছি। তো আমি আবার কয়েকটা প্রশ্ন দেখে নেই। একজন বাসার বাইরে আসছে, রাস্তায় বসে দেখতেছে, স্যার আমাদের কি পাইথনের মতো লাইব্রেরি ইনস্টল করা লাগবে এখানে আলাদা করে? আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার ফেরত আসছি। তাহলে যাক, আমি আবার চলে যাই, কি জানি করতেছিলাম আমি। সেশন স্টার্টেড। তো এই যে আমরা এটা ব্যাখ্যা করতেছিল যে ইটস ইকুইভ্যালেন্ট টু দ্য মাচ আগলিয়ার 1 2 3 ডট কন্টেইনস। তো এরকম আর একটা উদাহরণ আমি দেখাই, যে কি আমরা লেন্থ ব্যবহার করতাম, তাই না? যে ধরা যায় একটা লিস্ট, এটা 1 2 3, এখন লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে এটা আমি কিভাবে জানি? যেমন 3টা আছে, তাই না? এটা কিন্তু চাইলে আমি আরেকভাবে করতে পারি, li ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর লেন আন্ডারস্কোর আন্ডারস্কোর, যেখানে কিন্তু 3। অর্থাৎ আমি যদি এখন চাই যে এই যে লেন জিনিসটা একটা বিশেষ অবজেক্টের জন্য আলাদাভাবে কাজ করবে, তখন আমি চাইলে এটা ওভাররাইট করতে পারি। তো এই জিনিসটাই ওরা বলছে আর কি, ঠিক আছে? তো এখন আমাদের কি কাজ? এখন হচ্ছে আমাদের কোডিং এক্সারসাইজ, অর্থাৎ আমরা এখন কোডিং এক্সারসাইজ শুরু করব। সেট আপ করার জন্য এটা চালাই দিলাম। হ্যাঁ, ইরফান সাইদ, কোশ্চেন আছে বলো। তো একজন কি গিটহাবে, আই রোট এ লাইব্রেরি ইন সি দ্যাট aims to implement all the methods in Python. ঠিক আছে, ভালো কাজ করছো। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর আমি এখন তাহলে এক্সারসাইজ করা শুরু করি। সেশন কমপ্লিট, সরি সেট আপ কমপ্লিট। এখন আসে 1 নম্বর সমস্যা। আফটার কমপ্লিটিং দ্য এক্সারসাইজেস অন লিস্ট অ্যান্ড টাপলস, জিমি নোটিস দ্যাট অ্যাকর্ডিং টু হিজ এস্টিমেট অ্যাভারেজ স্লট পে আউট ফাংশন, the slot machines at the Learn Python casino are actually rigged against the house and are profitable to play in the long run. Starting with $200 in his pocket, Jimmy has played the slots 500 times, recording his new balance in a list after each spin. He used Python's matplotlib library to make a graph of his balance over time. তাহলে সে কি করছে আমরা দেখি, যে এই জিমি স্লটস ডট গেট গ্রাফ, এইরকম একটা গ্রাফ সে তৈরি করছে, ঠিক আছে? যে শুরুতে 0, যখন সে একবারও খেলে নাই
তখন তার ছিল $200। তারপর আস্তে 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 কমতেছে, এখানে খেলার পর তার টাকা পাইলো, আবার এখানে খেলার পর টাকা পাইলো, আবার কমতে কমতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখানে 100-100-র মতো হবে। 500 বার খেলার পর তার $100 আছে। As you can see, he's hit a bit of bad luck recently. He wants to tweet this along with some choice emojis, but as it looks like right now, his followers will probably find it confusing. He asked if you can help him make the following changes. Add the title results of 500, মানে সেই গ্রাফটা শেয়ার করতে চায়, টুইট করতে চায় টুইটারে। এখন কি করতে হবে? অ্যাট দ্য টাইটেল রেজাল্টস অফ 500 স্লট মেশিন পুলস, এটা গ্রাফের টাইটেল অ্যাড করতে হবে। মেক দ্য ওয়াই এক্সিস স্টার্ট এট 0, এটা তো হচ্ছে ওয়াই এক্সিসটা যদি 0 থেকে স্টার্ট হয়। অ্যাড দ্য লেভেল ব্যালেন্স টু দ্য ওয়াই এক্সিস, মানে এইটা কি বোঝাচ্ছে আসলে 150, 175, সেটা যে ব্যালেন্স, তো এটা বুঝে। After calling type graph, you see that Jimmy's graph is of type mathplot.axis.subplots.axis subplot. That's a new one. By calling dir graph, you find three methods that seems likely to be useful: dot set title, dot set y lim, and dot set y label. Use these methods to complete the function prettify graph according to Jimmy's request. We have already checked off the first request for you. Title টা করে দিয়েছে, যে গ্রাফ ডট সেট টাইটেল করেছে রেজাল্টস অফ 500 স্লট মেশিন, ঠিক আছে। তো এখন যদি আমি এটা চালাই, আমরা দেখবো যে এই যে এই টাইটেলটা এখানে চলে আসছে, মানে গ্রাফটা কি সে সম্পর্কে বললো। তা আমাদের আর দুইটা কি জিনিস করতে হবে, একটা লেবেল করতে হবে ব্যালেন্স, আর একটা হচ্ছে ওয়াই এক্সিস স্টার্ট এট 0। ডট সেট ওয়াই লেবেলটা করে ফেলি সহজে, গ্রাফ ডট সেট ওয়াই লেবেল ব্যালেন্স। এই যে এখানে কিন্তু এই যে ব্যালেন্স কথাটা চলে আসছে এই ওয়াই ওয়াই অক্ষে। তারপরে হচ্ছে কি, এই মেক ওয়াই এক্সিস স্টার্ট এট 0, সেট ওয়াই লিম। এখন সেট ওয়াই লিম যে কিভাবে কাজ করে সেটা আমি জানি না, তো আমি এই জন্য কি করতে পারি, অবশ্যই আমি গুগল করতে পারি, কিন্তু গুগল করে না করে আরো একটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে গ্রাফ বানানটা কি, সেট আন্ডারস্কোর ওয়াই লিম, সেট আন্ডারস্কোর ওয়াই লিম। হেল্প মেথড এটা কি করে, সেট দ্য ওয়াই এক্সিস ভিউ লিমিটস বটম নান টপ নান। তাহলে এখানে যদি আমি বটমটাকে আমি বলি যে এটা একটা অপশনাল ফ্লোট 0, তাইলে এটা হয়ে যাবে। আর টপ কত সেটা আমাদেরকে সেট করতে বলে নাই, সুতরাং বটম সমান 0। গ্রাফ ডট সেট ওয়াই লিম। এখন দেখো এটা কিন্তু যে 0 থেকে স্টার্ট হয়েছে, আগের গ্রাফটা কিন্তু 0 থেকে স্টার্ট হয় নাই, তার মানে আমরা আমাদের কাজ করে ফেললাম। আর আরো একটা দেখলাম যে আমি কিন্তু জানি না যে সেট ওয়াই লিম কিভাবে ইউজ করতে হয়, এজন্য আমি যে এখানে একটা হেল্প কল করে তারপর আমি দেখে নিলাম যে এটা আসলে কি কি আছে। আমার যদি আরো লাগতো যে টপ, তারপর কি কি জিনিস আছে সব দেখে টেকে কাজ করা যায়। বোনাস, ক্যান ইউ ফরম্যাট দ্য নাম্বারস অন দ্য ওয়াই এক্সিস সো দে লুক লাইক ডলার অ্যামাউন্টস, মানে এটা যে ডলার সেটা কি আমি ফরম্যাট করতে পারবো কিনা। এক্সাম্পল 200 ইনস্টেড অফ জাস্ট 200, মানে এরকম ডলার। এখন আমি যদি দেখি আবার ওয়াই লিম এরকম কিছু আছে কিনা, না এখানে তো ডলার সাইন এরকম দেওয়ার কিছু নাই। তাহলে যদি না থাকে তাহলে আমি যেটা আরেকটা করতে পারি, প্রিন্ট আর কি কি ফাংশন আছে।
এত ফাংশন থেকে তো এটা বের করা কঠিন। কিন্তু ধরো এখন আমি এটা বের করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি গুগল করব হচ্ছে যে এটা আমি কি জিনিস জানি, ম্যাথপ্লটলিব এক্সিস সাবপ্লট, একটু কপি করে নিলাম। তারপর আমি কি লিখবো যে শো এই যেখানে ডলার সেট মেজর ফরম্যাটার সেট টিক প্যারামস। তো এটা কি করে? Use a format str formatter to prepend dollar signs on y-axis label. তো সেট মেজর ফরম্যাটার, তো এরকম কিছু কি আমাদের এখানে আছে? ওই জানি দেখছিলাম সেট এস এস সেট ওয়াই টিক লেভেলস, set y bound, y level, y lim, set y margin, y scale, y tick levels, y ticks, set y tick levels। তাহলে এটা হইতে পারে, এটা আমি দেখি তাহলে এটা কি করে। Set the y-axis level with a list of string labels. This method should only be used after fixing the tick positions using the set y ticks. Set y ticks টা কি করে তাহলে এটা দেখে নিই। Help on method set y ticks in module, এটা কি করে? Set the y ticks tick locations. If necessary, the view limits of the axis are expanded so that all list of loads, list of tick locations. এটা তো আসলো না, কিন্তু আসতে হবে। তো আমি যে গুগল করছিলাম, গুগলের রেজাল্ট গুলো দেখি। Add dollar sign to axis ticks in matplotlib. Set measure formatter function. আর ওরা কি বলছে এখানে? জানি এটা ডেটা ফ্রেম ফরম্যাট টিক
তো এইভাবে করা যায়। তো আমি যদি এটা নেই, এখানে কপি করলাম, তোমার এটা দরকার নাই, এটা কপি করলাম, কন্ট্রোল সি, কই জানি আমার কপি করা জিনিসটা, হ্যাঁ, তো এখানে চলে আসি, এখন এক্স এর মধ্যে তো আর ওয়াই এক্সিস বলে কিছু নাই, এটা হচ্ছে গ্রাফ হওয়ার কথা। ওয়াই এক্সিস যদি আমি রান করি, নেম এমটিক ইজ নট ডিফাইন্ড। এমটিক হচ্ছে কি জিনিস, এই যে তারপর এটি এখানেই রাখি। সেই যে আমার ডলার সাইন চলে আসছে, তো আমরা একটা উদাহরণ দেখলাম যে কিভাবে স্ট্যাক ওভারফ্লো ইউজ করে কোড কপি পেস্ট করতে হয়। তো এই বিষয়ে কারোর কোনো মন্তব্য আছে কিনা? স্যার, আমার কোশ্চেন হলো, আমি আপনার সি এর ফার্স্ট পার্ট বুকটা কমপ্লিট করে ফেলছি, কিন্তু 52টা প্রবলেম সলভ করবো, কিন্তু দিমিকে লগ ইন করতে পারতেছি না। হ্যাঁ, দিমিক অনলাইন যাচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে না, রেজিস্ট্রেশন আসলে হচ্ছে, কিন্তু ওই যে ইমেইল গুলা সমস্যা করতেছে, এই জন্য করা যাচ্ছে না। এটা আমি আর রাফি সময় পেলেই শীঘ্রই এটা ঠিক করার চেষ্টা করব। টাপলে ফার্স্ট ব্রেকেট ইউজ করে, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছেন নেক্সট লিস্ট, এটা দেখছিলেন বিষয়টা না। ওই যে এখানে টাপলে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করা হয়, যে স্কোয়ার ব্রেকেট সহ অংশটা টাপল না, এই যে 1 - 1 এই অংশটা টাপল, এটা কিন্তু লিস্ট ব্যবহার করা হয় না, এটা কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তো এক্স লিস্টের পর যে থার্ড ব্রেকেট বা স্কোয়ার ব্রেকেট দেখতে পাচ্ছ, তার ভিতরে যে 1 - 1 ব্যবহার করছে, সেই 1 - 1টা হচ্ছে একটা টাপল। তো যাই হোক, ওদের সলিউশনটা এখন দেখি। নিউ লেভেলস, ফরম্যাট ইন্ট অ্যামাউন্ট ফর অ্যামাউন্ট ইন টিক্স। তোরা যেটা করছে যে টিক্স হচ্ছে গ্রাফ ডট গেট ওয়াই টিক্স, আর নিউ লেভেলস কি হবে তাহলে, এইরকম একটা ফরম্যাট, ডলার সাইনের পরে নাম্বারটা থাকবে, ফরম্যাট ইন্ট অ্যামাউন্ট ফর অ্যামাউন্ট ইন টিক্স, তারপর গ্রাফ ডট সেট ওয়াই টিক্স লেভেলস হচ্ছে নিউ লেভেলস। তো এটা ডিফারেন্ট, একটু অন্যভাবে করছে। তো যাই হোক, আমরা এখন পরের চ্যালেঞ্জে চলে আসছি। প্রথম চ্যালেঞ্জ আমরা পাস করে ফেলছি। দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং প্রবলেম, ডোন্ট ফরগেট দ্যাট ইউ ক্যান রিসিভ এ হিন্ট। তো এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা প্রবলেম, এটাও করতে আমাদের একটু সময় লাগবে মনে হচ্ছে। Luigi is trying to perform an analysis to determine the best items for winning races on the Mario Kart circuit. He has some data in the form of lists of dictionaries that look like এরকম। তো সে একটা ডেটা অ্যানালাইসিস করতে যাচ্ছে, তার এরকম ডেটা আছে, একটা লিস্ট আছে, এবং লিস্টের প্রত্যেকটা আইটেম আবার কি ডিকশনারি, ঠিক আছে। কি আছে, নেম আইটেম, নেম আইটেমস, ফিনিশ, নেম আইটেমস, ফিনিশ, নেম, এখানে নান, তার মানে হচ্ছে কি সামটাইমস দ্য রিসার্চ নেম ওয়াজন্ট রেকর্ডেড, আইটেম, ফিনিশ। And items is a list of all the power-up items the racer picked up in that race, and finish was the placement in the race. 1 for first place, 3 for third. মানে সে কোন কততম হয়েছে এই রেসে। আর এগুলো হচ্ছে যে পাওয়ার, মানে এটা একটা কম্পিউটার গেমের কথা বলতে বলছে, যে গ্রিন শেল, ব্যানানা, গ্রিন শেল, এই পাওয়ার গুলো ইউজ করে। He wrote the function below to take a list like this and return a dictionary mapping each item
to how many times it was picked up by the first place finishers. যেমন এখানে যে ফার্স্ট প্লেস ফিনিশার এই 4 নম্বর ব্যক্তি টড, সে গ্রিন শেল একবার নিছে, মাশরুম একবার নিছে। আবার এইখানে যে বাউজার, সে কি করছে, বাউজার বেটা করছে গ্রিন শেল একবার নিছে। তো যারা ফার্স্ট প্লেস ফিনিশার তাদের যেসব জিনিস নিছে তার একটা ডিকশনারি ম্যাপিং সে করতে চাচ্ছে। তো কোডটা হচ্ছে এরকম, বেস্ট আইটেমস, মানে সে আসলে দেখতে চায় যে কোন কোন আইটেম গুলা যারা প্রথম স্থান অধিকারী রেসে তারা ব্যবহার করছে। তো given a list of racer dictionaries, return a dictionary mapping items to the number of times those items were picked up by the racers who finished in the first place. তো এই জন্য প্রথমে সে একটা এমটি ডিকশনারি তৈরি করলো, উইনার আইটেম কাউন্টস ফর আই ইন রেঞ্জ লেন রেসার্স, মানে রেসার্স তো একটা লিস্ট, এই লিস্টের প্রত্যেকটা আইটেম হচ্ছে একটা ডিকশনারি। তো এই জন্য সে একটা একটা করে নিচ্ছে। প্রথমটা গেল এখানে, এখানে গিয়ে দেখলো যে ইফ রেসার ফিনিশ 1, মানে তার স্থান যদি হয় 1, তাহলে এই রেসারের যে আইটেম গুলা আছে, ইফ আই নট ইন উইনার আইটেম কাউন্টস, যদি আইটা অলরেডি ডিকশনারিতে না থেকে থাকে, শুরুতে কিন্তু ডিকশনারিটি এমটি, তো এই ডিকশনারির এইখানে আই আইটেমের জায়গায় বলবে 0, কারণ শুরুতে এটা কাউন্ট করা হয় নাই, এজন্য 0। আর যদি অলরেডি কাউন্ট থাকে তাহলে তো আর এই ইফটা ফলস হবে কন্ডিশনটা, যদি অলরেডি এটা থেকে থাকে। তখন আমি করবো যদি থেকে থাকে তাহলে আগে যা ছিল তার চেয়ে 1 বাড়াই দিব, প্লাস ইকুয়াল টু 1। And data quality issues. Print a warning about research with no name set. We'll take care of it later. If racer name is none, যদি রেসারের নাম থাকে none, তাহলে আমি বলবো যে if warning encountered racer with unknown name, এই the return winner item counts. তো ডিকশনারিটা তৈরি হয়ে গেল, ঠিকই আছে। He tried it on a small example list above and it seemed to work correctly. সে কি করলো, একটা স্মল এরকম লিস্ট এটা ইয়ে করলো এবং এটা দেখা যায় কারেক্টলি চলতেছে, কারণ এটা একটা স্যাম্পল ডেটা এবং সে আইটেম। গ্রিন শেল 2 মাশরুম, কারণ গ্রিন শেল ও ইউজ করছে, আবার ও ইউজ করছে, এবারটা ইউজ করছে, এবার সেও ইউজ করছে, আর মাশরুম ইউজ করছে একটা, তো যারা ফার্স্ট হয়েছে। However, when he tried to run it on his full data set, the program crashed with a type error. যখন সে পুরা ফুল ডেটা সেটের জন্য এটা চালাইলো, তখন প্রোগ্রামটা ক্র্যাশ করলো টাইপ এরর দিয়ে। Can you guess why? Try running the code cell below and see the error message Luigi is getting. Once you have identified the bug, fix it in the cell below so that it runs without any errors. Our hint to this is Luigi's bug is similar to one we encountered in the tutorial when we talked about star imports. তো ঠিক আছে, ফুল ডেটা সেটটা ইম্পোর্ট করে আমরা প্রোগ্রামটা রান করি, তারপর দেখি যে কি এরর দেয়। Can only concatenate str to str. এইখানে এররটা আসছে। এখানে আসলে কি করছিল, if racer name is none, print warning encountered racer with unknown name on iteration 1 2 3 dot format i+1 len racers racer name। এখানে কনকেটানেট করা হয়েছে কোথায়, i+1। তা আমরা তো জানি যে আইটা একটা ইয়ে হওয়ার কথা, কি জানি, রেঞ্জ, যেহেতু আই হবে ইন্টিজার, ইন্টিজারের সঙ্গে 1 যোগ করা। তাহলে এখন আমি যেটা করব, যে এররটা যে কেন হইলো সেটা তো আমি পুরোপুরি বুঝতে পারতেছি না, তো এখন আমার সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমি এখানে যেটা করতে পারি, এই ওয়ার্নিং পাওয়ার আগে প্রিন্ট রেসারটারে প্রিন্ট করে দেই, প্রিন্ট আই সমান কত সেটাও প্রিন্ট করি, তাহলে আমি বুঝবো যে বিষয়টা কি।
আবার টাইপটাও প্রিন্ট করি, আবার প্রোগ্রামটা রান করি। এখন এরর যে পাওয়ার আগে আমি দেখছি কি আই আসছে কি রেড শেল, ক্লাস হচ্ছে str। মানে আমার যখন এটা ঠিক আছে, এই জায়গায় কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে এইখানে যে নেম হচ্ছে নান, আইটেমস হচ্ছে রেড শেল এবং ফিনিশ হচ্ছে 1। এখানে আইতে চলে আসছে কি রেড শেল, কেন আসলো? কারণ সে আই তো এখানে ব্যবহার করছে, তা আবার এইখানেও ব্যবহার করছে। তো একই জায়গা তো, মানে একই ভেরিয়েবল এই দুই জায়গায় আসলে ব্যবহার করা যাবে না। কারণ এখানে তো রেঞ্জ আমি জানি যে রেসার যদি 10 জন থাকে 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম হওয়া উচিত। আবার আই ইন রেসার আইটেমস, তো এই রেসারের আইটেম গুলা তো হচ্ছে আবার বিভিন্ন রকম জিনিস। তো যেখানে রেসারের নেম নান, তো ওই সময়টা এরকম চলে আসছে। তো এখানে আমি আই ব্যবহার না করে আমি লিখবো কি, ধরো অন্য একটা ভেরিয়েবল আইটেম। তো এই তিনটার এখন আমার তো দরকার নাই। এখন যদি এটা আমি আবার রান করি, এখন কিন্তু আমার কোড ঠিকঠাক মতো চলছে। আমরা ওদের সলিউশনটা দেখতে পারি। Luigi used a variable name I to represent each item. However, he also used I as a loop variable. এবং এটা কিন্তু একটা কমন মিস্টেক, ঠিক আছে? তো আমরা ফিক্স করতে পারি কি, ফর আইটেম ইন রেসার আইটেম, যেখানে আই ব্যবহার না করে আইটেম ব্যবহার করলো। তো এই যে আমি যে তিনটা ডিবাগ করার জন্য একটু প্রিন্ট করলাম, এটা আমাকে হেল্প করছে বোঝার জন্য যে আসলে কি সমস্যা। তো আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারছো যে সমস্যা দেখলে ভয় পাওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, না বুঝলে এরকম প্রিন্ট করে দেখতে হবে। যখন আমি দেখছি যে আই এর মান কি জানি একটা স্ট্রিং আসলো, তো তার সঙ্গে তো আর এক যোগ করা যায় না, তাহলে আই এর মানটা এই জন্যই স্ট্রিং আসছে, কিন্তু আই এর মান তো স্ট্রিং আসার কথা না। আমি তো দেখলাম যে আই এর মান তো ইন্টিজার, কিন্তু তারপর চোখে পড়লো যে আসলে তাহলে ঘটনাটা কি, যে এখানে আই ব্যবহার করছিল, তো এখানে তো আইটেম গুলো হচ্ছে একটা স্ট্রিং, তো এই আই এর মধ্যে ওই মানটা রয়ে গেছিল আর কি। তখন সে যখন এখানে আসছে পরে ধরা খাইছে। ও আরো একটা আছে, সে পরদিন আমার আরো আগে শুরু করতে হবে আসলে। হয়তো আমরা সিডনি টাইম 9:30টায় শুরু করতে পারি, কারণ শেষ করতে করতে রাত হয়ে যায়। দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। না, তোমাদের কমেন্ট নাই। তো যাই হোক, আজকের জিনিসপত্র কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতেছে, তাই না? তো আসো পরেরটা শুরু করি। 3ই তো শেষ, এরপর আর আছে নাকি? না। ও, আজকেই পাইথন শেষ। ইউ ফিনিশ দ্য পাইথন কোর্স, কংগ্রেটস। এরপরই কিন্তু আসলে আমাদের মেশিন লার্নিং শুরু হয়ে যাবে। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও। এর মধ্যে আগামীকাল থেকে তো মেশিন লার্নিং এর কাজকর্ম শুরু। তো এখন 3 নাম্বার আমরা পড়ি, প্রবলেমটা কি। Suppose we wanted to create a new type represent hands in blackjack. One thing we might want to do with this type is overload the comparison operators like greater than or less than equal to, so that we could use them to check whether one hand beats other. It would be cool if we could do this. ধরো কার্ডের যে হ্যান্ড, তো আমার তো হ্যান্ড বিভিন্ন বলছে, এই হ্যান্ডের চেয়ে এই হ্যান্ডটা ভালো। তো ভালো কিভাবে? এখানে তো ওই যে একাধিক কার্ড যদি থাকে, কার্ডগুলা দেখে কার্ডগুলার মান কম্পেয়ার করে তো কোনো না কোনো ভাবে সিস্টেম করে বলা হয়, তাই না? এখন যদি আমি সেটা গ্রেটার দেন বা সাইন ইউজ করতে পারি যে এই হ্যান্ডটা কি গ্রেটার দেন এই হ্যান্ড, মানে এটা কি এটার চেয়ে ভালো ভালো হ্যান্ড, বা লেস দেন অথবা ইকুয়ালি, দুইটা হ্যান্ড কি সমান পাওয়ার, তাহলে খুবই চমৎকার একটা ব্যাপার হইতো, তাই না? এই যে ওরা এখানে একটা এক্সাম্পল দেখাইছে, হ্যান্ড 1 হচ্ছে কি ব্ল্যাক জ্যাক হ্যান্ড,
এই বেটার হ্যান্ড আছে হচ্ছে কিং আর এইস, আর যে সেকেন্ড তার আছে হচ্ছে 7, 10 আর এইস। হ্যান্ড ওয়ান কি গ্রেটার দেন হ্যান্ড টু? ট্রু, মানে হ্যান্ড ওয়ানটা এই গেমের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী হ্যান্ড টু এর চেয়ে ভালো, এই জন্য আসছে ট্রু। Well, we are not going to do all that in this question. Defining custom classes is a bit beyond the scope of those lessons. আচ্ছা, এটা করতে বললে বেশ মজা হইতো, কিন্তু এটা আজকে ওরা দেখাতে চাচ্ছে না। But the code we are asking you to write in the function below is very similar to what we have to write if we are defining our own blackjack hand class. We would put it in the __gt magic method to define our custom behavior for greater than. এটা তো জিটি, এটা যদি আমি ওভাররাইট করে দিই, এই মেথডে বলে দিই কিভাবে করতে হবে, তাহলে এটা এই গ্রেটার দেন সাইনের বিহেভিয়ারটা ওভাররাইড হয়ে যাবে। ও আরেকটা জিনিস বলে রাখি, ম্যাজিক মেথড যে বলে, এটার নাম ওই যে ডবল আন্ডারস্কোর দিয়ে শুরু এবং ডবল আন্ডারস্কোর দিয়ে শেষ হয় পাইথন, এটার ম্যাজিক মেথডও বলে। আবার ডবল আন্ডারস্কোর মেথড দেখে এটা ডান্ডার মেথডও বলে, DUNDER। এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারি ইন্টারভিউতে, যদিও ইন্টারভিউর জন্য এটা মোটেও ভালো একটা কোশ্চেন না, কিন্তু অনেকে ইন্টারভিউতে প্রশ্ন করতে চায় এই কারণে, দেখো আমি জানি তুমি জানো না। তো আসো এখন fill in the body of the blackjack hand greater than function according to the docstring. Blackjack hand greater than hand 1, hand 2. Return true if hand 1 beats hand 2 and false otherwise. In order for hand 1 to beat hand 2, the following must be true. The total of hand 1 must not exceed 21. The total of hand 1 must exceed the total of hand 2, or the hand 2's total must exceed 21. তো যদি হ্যান্ড ওয়ান এর যে টোটাল সেটা 21 এর চেয়ে বেশি হয়ে যায়, তাইলে এটা হবে না। আর যদি হ্যান্ড ওয়ানটা অবশ্যই হ্যান্ড টু এর চেয়ে টোটালের চেয়ে বড় হইতে, এবং একই সময় হ্যান্ড টু এর টোটালটা আবার 21 এর বেশি হইতে পারবে না। Hands are represented as a list of cards. Each card is represented by a string. When adding up a hands total, cards with numbers count for that many points. Face cards, jack, queen and king are worth 10 points. A can count for 1 or 11. When determining a hands total, you should try to count aces in that way that maximizes the hands total without going over 21. Example, the hands total of ace is 9 is 21. কারণ কি, এটা 10, এটা 10, 11, 22 আর 9 হইলে 31। তাইলে আমি যদি বলি 11 আর এটা 1, তাহলে হচ্ছে 12 আর 9 হচ্ছে 21। তো এইভাবে আমরা কাউন্ট করবো যাতে 21 এর চেয়ে বেশি না হয়ে যায়। টোটাল অফ এটা হচ্ছে 14, কারণ এখানে যে কোনো একটারে যদি আমি 11 ধরি, এটা 21 এর চেয়ে বেশি হয়ে যাবে, এই জন্য আমি 1 ধরবো, 14। আসো, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখন আমরা কি করব, যে এই প্রথমে হ্যান্ড ওয়ান এর টোটালটা কাউন্ট করি, তাই তো। হ্যান্ড টোটালটা কাউন্ট করার জন্য এটা তো আমার স্ট্রিং হিসেবে থাকবে। এই তাহলে আমরা যেটা করতে পারি, একটা যে হ্যান্ড ওয়ান টোটাল বললাম 0। এখন ফর আইটেম or কার্ড বলি, কার্ড ইন হ্যান্ড আন্ডারস্কোর 1, আমি দেখব যে নর্মালি আমি কি করতাম, যে কার্ডটাকে ইন্টিজার ভ্যালু দিয়ে করতে পারতাম। ইফ কার্ড ইন, কার্ডটা যদি জ্যাক, কুইন, কিং হয়, মানে তিনটার যে কোনো একটা হয়, তাহলে কার্ডের মধ্যে আমি রেখে দিলাম বললাম 10। ইফ কার্ডটা যদি এইস হয়, তাহলে আমি বলে দিলাম, তাহলে আমি ভ্যালু অ্যাড করব না, আমি এখানে রাখবো হচ্ছে যে 1 aces 0।
হার্ড না, হ্যান্ড, এই যে এনডি, হ্যান্ড 1 এইচএস হচ্ছে প্লাস ইকুয়াল টু 1, মানে আমার কয়টা এইচ আছে এটা আমি জানবো, আর নইলে তো যে ভ্যালু সেই ভ্যালুই। এখন ওই ভ্যালুটারে আমি কি করব, and 1 total plus equal to কি জানি করব, int card। এইখানেও আমি কার্ডের মধ্যে আমি 1 রেখে দিই, আমি আসলে এইচ এর মানটাকে 1 হিসেবে কাউন্ট করব। এখন আমার এই হলো হ্যান্ড 1 এর টোটাল, তাই তো? কিন্তু আমি হিসাব হিসাব গন্ডগোল করছি কোথায়, এইচ এর জায়গায়। if hand 1 এইচএস, দুইটা 11 যদি থাকে তাহলে কিন্তু 11 দুগুণে 22, অর্থাৎ 21-এর চেয়ে বেশি হয়ে গেছে। 21ই তো নাম্বারটা নাকি? হ্যাঁ 21, তাহলে দুইটা এইচ হইলে আমি হাইয়েস্ট একটা এইচকেই 10 করতে, যদি হ্যান্ড 1 এইচএস 0 না হয়, মানে একটা এইচ ছিল, এবং হ্যান্ড 1 টোটাল কতর চেয়ে, এটা যদি 11 হয়, হ্যান্ড 1 টোটাল ধরি 11 এবং এইচ একটা ছিল, ঠিক আছে, হ্যান্ড 1 হচ্ছে 11 এবং একটা এইচ ছিল, এই জন্যই আমার 11 হয়েছে। তার মানে ওইটাকে আমি 1 ধরছি, তো এটাকে তো আমি আসলে 1 না ধরে আরেকটা কি ধরতে পারতাম, 11 ধরতে পারতাম, মানে আরো 10 বাড়ায় ধরতে পারতাম, তাহলে 11 আর 10 21, তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নাই। কিন্তু এইচ ধরছে এবং হ্যান্ড 1টা হয়েছে, এইচ কে আমি 1 ধরছি এবং আমার সব কার্ড মিলে আমার হয়েছে এখন 12। এখন আছে আমি যদি 1 না ধরে 11 ধরতাম তাহলে হয়ে যেত 22, তাহলে সমস্যা। তাহলে 11-র চেয়ে ছোট বা সমান হইলে তখন আমি যেটা করতে পারি, প্লাস ইকুয়াল টু 10, 1 ছিল আরো 10। এখন হ্যান্ড 2 এর জন্য আমার একই কাজ করতে হবে, কারণ এই কাজটা 2 বার করতে হবে। তো এই কাজ যদি 2 বার করতে হয়, তো সেই জন্য আমি আসলে কি করা উচিত, আমার এখানে আসলে একটা ফাংশন লিখে ফেলা উচিত। এটারে আমি কন্ট্রোল এক্স করে ফেললাম, আমি লিখলাম যে আমার দরকার হচ্ছে একটা ক্লাস কোড, ক্যালকুলেট হ্যান্ড ভ্যালু, হ্যান্ড, সরি, কন্ট্রোল ভি, এই হ্যান্ড আন্ডারস্কোর 1 না, এখানে আমি হ্যান্ড বলছি। আশা করি লজিকটা বুঝতে পারছো, লজিকটা খুব একটা জটিল না। যারা একেবারে প্রোগ্রামিং এ নতুন তাদের জন্য জটিল, কিন্তু যারা প্রোগ্রামিং করে অভ্যস্ত তাদের বুঝতে সমস্যা হওয়া উচিত না। তাহলে আমি হ্যান্ড টোটালটা রিটার্ন করলাম। এখন আমি দেখব যে আমি যে ফাংশনটা লিখলাম এটা কি সঠিক কিনা। সেই জন্য আমি ডেফ টেস্ট সিএইচভি ক্যালকুলেট হ্যান্ড ভ্যালু, এখানে আসলে ফাংশন লেখা লাগবে না, আমি এমনিতেই টেস্ট করি। ধরা যাক হ্যান্ড 1, এটার মধ্যে আমি দিলাম ধরো AA9, কন্ট্রোল সি, প্রিন্ট calculate and নেম ক্যালকুলেট হ্যান্ড ভ্যালু ইজ নট ডিফাইন্ড, কারণ হচ্ছে এটা আমি চালাই নাই, এটা চালাইলাম, সে এখন চিনে কি জিনিস, এখন আমি চালাই, এটার মানে 21 আসছে, এটা 21। তো আমি যদি এইটা দিতাম তাহলে কত আসা উচিত, 14।
14, ঠিক আছে। তো এই যেরকম প্রোগ্রাম আমি যে ছোট ফাংশন লিখে খুব বেশি কনফিডেন্ট হয়ে ডিরেক্ট ইউজ করার আগে এইভাবে টেস্ট করা উচিত, কারণ এইখানে টেস্ট করার সময় কোনো বাগ থাকলে আমি এখানে ধরতে পারবো যে বাগটা কি, তাহলে আমার বড় প্রোগ্রামে গিয়া আমার ঢুকতে হবে না, তাই না? যেমন এটা কি হবে, 10 10 20 আর 2 22 নাকি? বাইশ, তার মানে আমি আমার ফাংশনটা ঠিক আছে। তাহলে আসো আমি যদি ক্যালকুলেট হ্যান্ড ভ্যালু এই ফাংশনটা আমার তৈরি করা থাকে তাহলে কিন্তু আমার খুবই সোজা। আমি বলবো যে হ্যান্ড ওয়ান টোটাল হ্যান্ড ওয়ান। আমার প্রথম শর্ত কি, দ্য টোটাল অফ হ্যান্ড ওয়ান মাস্ট নট এক্সিড 21। তাহলে ইফ হ্যান্ড ওয়ান টোটাল ইজ গ্রেটার দেন 21 তাহলে রিটার্ন ফলস, আর নইলে হ্যান্ড টু টোটাল হ্যান্ড টু if hand 1 total is greater than hand 2 total and hand 2 total less than equal to 21, কারণ hand 1 must not exceed the, আচ্ছা, টোটাল অফ হ্যান্ড 1 মাস্ট এক্সিড দ্য টোটাল অফ হ্যান্ড 2, মানে হ্যান্ড 1 এর মান এক্সিডের মানে হ্যান্ড 2 এর চেয়ে বেশি হইতে হবে, অর হ্যান্ডস 2 টোটাল মাস্ট এক্সিড 21। তাহলে অর, তাহলে আমার এরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমি রিটার্ন ট্রু, আর যদি না কিছু না হয় এখানে রিটার্ন ফলস। কারেক্ট। যাক, আমি কোর্স ফিনিশ করছি, আমি পাইথন শিখে গেলাম। আমাকে, আমার নিজেকে অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন যারা কষ্ট করে আমার সঙ্গে থেকে এই কাজগুলো করছো। ওদের কি, এটা কি কার্ড, ওরা একটু অন্যভাবে করছে। কার্ড যদি যে টোটাল প্লাস ইকুয়াল কার্ড যদি এ হয় এইচ প্লাস ইকুয়াল টু 1, তারপর এটাকে ইন্টিজার কনভার্ট করছে, মানে ফিলোসফিটা একই। ওদের কোডটা তোমরা দেখতে পারো, এটার আমি ব্যাখ্যা করতে গেলাম না। ওরাও কিন্তু দেখো একটা ফাংশন তৈরি করছে হ্যান্ড টোটাল, আমি একটু বেশি কথা লিখছি, ক্যালকুলেট হ্যান্ড ভ্যালু, ওরা বলছে হ্যান্ড টোটাল। তো এটা কিন্তু দরকার আছে, কারণ নইলে কি কোডটা আমার বিশ্রী হইতো। আমার এই যে এখানে একবার লেখা লাগতো, আবার এখানে একই জিনিস লেখা লাগতো। আর তোমরা কিন্তু খেয়াল করে, আমি যে টেস্ট করছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি চাকরির ইন্টারভিউ দিতে যাও এবং এই ধরনের সহজ প্রশ্ন করে, তাহলে শুধু কোড লিখে চলে যাও না, তোমরা একটু টেস্টও করো। যাই হোক, দা এন্ড, যেটা বললাম যে পাইথন কোর্স শেষ, কংগ্রেচুলেশনস। এরপর ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং শুরু হবে। এখন আসো দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, 52 প্রবলেম যে দিমিকে লগ ইন করতে পারতেছো না, এটা তো বললাম যে দিমিকে আসলে, দিমিক অনলাইন যাদের যে ইমেল ইমেল সিস্টেমটা কাজ করতেছে না। তো এটা আমরা গত উইকেন্ডে ডিবাগ করছিলাম, আমি রাফি আর মোশাররফ মিলে দেখছিলাম যে আসলে সমস্যাটা কোথায়। তো এখানে গিয়ে দেখছি যে ওইটা কাজ করতেছে না, ইমেল গুলা যাচ্ছে না। তো আমরা আগামী শনি রবিবারে বসার চেষ্টা করব ওইটা ঠিক করার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং তোমরা যদি কাউকে জানো যে যে পাইথনে দিয়ে মেশিন লার্নিং করতে আগ্রহী, তাদেরকে রেকমেন্ড করতে পারো এই কোর্সগুলো করার জন্য, কিংবা আমার এই ভিডিওগুলো দেখার জন্য। অবশ্য ভিডিও দেখে খুব একটা লাভ হবে না যদি সে নিজে নিজে করে। এবং এটা আসলে কারা শিখতে পারবে, যারা অলরেডি প্রোগ্রামিং টুকটাক পারে, কিংবা প্রোগ্রামিং পারে না কিন্তু স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট বা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, কিংবা অন্য যে কেউ, যারা যার উৎসাহ আছে। তো আমি আসলে যে প্রতিদিন কেন করতেছি এই কাজটা, যাতে, যেহেতু 30 দিনের প্রোগ্রাম, যেহেতু আমি একটা কমিটমেন্ট করছি যে আমি যদি সুস্থ থাকি এবং আমার বাসায় যদি সবাই সুস্থ থাকে, তাহলে আমি প্রতিদিন লাইভে করব। তাহলে আমার নিজেরও করা হচ্ছে এবং এই সঙ্গে তোমরা হয়তো একটু উৎসাহ পাচ্ছ। পরবর্তী ক্লাসটা আগামীকালকে 9:30 বা 9:45 শুরু হতে পারে, এটা আমি এখনো শিওর না। তো তোমরা 9:30 থেকে, সরি 9:30 হচ্ছে সিডনি টাইম, মানে বাংলাদেশ টাইম হচ্ছে 5 6 7, বিকাল 5:30
পর থেকেই আমার ফেসবুক পেজে চোখ রাখতে পারো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। শুভরাত্রি।